টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি, সময় সাপেক্ষে সেগুলো আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের জন্য আবেদন ইউএসসিআইএস বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি সন্দেহ করে তার পরিণতি কী হতে পারে, এই বিষয়টি আমাদের মূল আলোচনার বিষয়। যদি হাতে সময় থাকে তাহলে ইমিগ্রেশন কোর্ট বা ইউএসসিআইএসে কোনো আবেদনকারী যদি মনে করেন তার মামলায় নতুন তথ্য আছে বা কোনো তথ্য ভুল হয়েছে, তখন তিনি মোশন টু রিওপেন করতে চান, সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনিও ভালো আছেন। যে আপনার এই সারাদিন আমি জানি অনেক পরিশ্রম করেন আপনারা, সেই পরিশ্রম উপেক্ষা করে এই শীতের রাত্রিতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত কঠিন একটি বিষয় আমি মনে করি, এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করবেন যে বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের জন্য আবেদন ইউএসসিআইএস বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি সন্দেহ করে তার পরিণতি কি হতে পারে। এই বিষয়টি আলোচনা করার আগের কনসিকুয়েন্সেসটা কি আছে সেটা একটু শেয়ার করি। সুপ্রিয় দর্শক, আজকের পৃথিবী ইমিগ্রেশনের দরজা খুলে দিয়েছে অনেক স্বপ্নবাজ মানুষের জন্য। কেউ আসেন ভালো ভবিষ্যতের খোঁজে, কেউ আসেন পরিবারের সাথে থাকার আশায়, আর কেউ আসেন ভালোবাসার ডাকে সাড়া দিয়ে। কিন্তু ভালোবাসার এই পথটি কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে কঠিন, সবচেয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষিত একটি পথ, বিশেষ করে যখন বিষয়টি ম্যারেজ বেসড ইমিগ্রেশন হয়। অনেক দম্পতির জন্য এটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একটি সম্পর্ককে আইনগতভাবে স্বীকৃতি পাওয়া, একসঙ্গে থাকার সুযোগ পাওয়া এবং একটি নতুন দেশে নতুন জীবনের স্বপ্ন দেখা। কিন্তু ইউএসসিআইএস বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ যখন সন্দেহ করে যে বিয়েটি শুধুই গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে, তখন শুরু হয় এক ভিন্ন রকম বাস্তবতা। সন্দেহের তীর একবার উঠলে সামনে আসে কঠোর তদন্ত, জটিল ইন্টারভিউ, নানান ধরনের ডকুমেন্টেশন চেক, আর এর মাঝে দম্পতিদের মানসিক, আর্থিক এবং পারিবারিক চাপ কখনো কখনো অসহনীয় হয়ে ওঠে। ম্যারেজ ফ্রড প্রমাণিত হলে শুধু পিটিশন বাতিলই নয়, ডিপোর্টেশন, আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা, এমনকি ফৌজদারি অপরাধের অভিযোগ পর্যন্ত হতে পারে। অন্যদিকে ভুল বোঝাবুঝি, ভুল তথ্য কিংবা অসাবধানতার কারণে সত্যিকারের দম্পতিরাও কখনো কখনো পড়ে যান এমন এক অদৃশ্য জালে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ঠিক সেই বাস্তবতা নিয়েই কথা বলবো। ম্যারেজ বেসড পিটিশনের তদন্ত কিভাবে হয়, ইউএসসিআইএস কি দেখে, কিভাবে প্রস্তুতি নিলে ঝুঁকি কমে এবং ভুল একটা সিদ্ধান্ত কিভাবে কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি যিনি প্রতিনিয়ত এরকম অসংখ্য কেস সামলিয়ে থাকেন। তার কাছ থেকে আমরা জানব তার বাস্তব অভিজ্ঞতা, পরামর্শ এবং এই পথ চলার সঠিক দিশা। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বিয়ের স্বপ্নে ইমিগ্রেশনের দুঃস্বপ্ন, ইউএসসিআইএস বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি সন্দেহ করে তার পরিণতি কি হয়। অ্যাটর্নি ইশরাত সামি, আজকের বিষয়ের সামারি একটু আমি বলেছি, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে দুটো প্রশ্ন প্রথমেই রেখে দিতে চাই যাতে আপনি নিরবচ্ছিন্নভাবে আপনি এই বিষয়টি আলোচনা করতে পারেন। প্রথম যে প্রশ্নটি হচ্ছে যে এই ধরনের বিয়ের ক্ষেত্রে যদি
আমরা দেখি তাহলে ইউএসসিআইএস কোন কোন কারণে বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোন কোন কারণে একটি ম্যারেজ বেসড পিটিশনকে সন্দেহজনকভাবে দেখে এবং তারা কি ধরনের প্রমাণ চায় যা দেখাবে যে বিষয়টি তারা দেখাবে যে বিষয়টি সত্যিকারের নাকি মিথ্যে, এটা কিভাবে তারা প্রমাণ করবে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর। এবং এখন ইদানিং কালে এই ধরনের কেসগুলো, ডিনায়াল কেসগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। তো এগুলো প্রথম জিনিস যেটা আমাদের ইউএসসিআইএস কে ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে ল্যাক অফ ডকুমেন্টেশন, ফার্স্ট থিং। তারপরে ল্যাক অফ ইনফরমেশন, প্লাস আপনি যখন ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে এখানে এন্ট্রিতে আসেন, যেভাবে হয়তো কেউ B1 B2-তে আসছে, অথবা কেউ স্টুডেন্ট ভিসায় আসছে, অথবা কেউ অন্য কোনো ভিসায় আসছে, যখন এন্ট্রি করেছে সেখানে প্রথমে যে ইনফরমেশনটা আপনারা দিয়েছেন সেই ইনফরমেশনের সাথে আপনার এখন অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে যে ইনফরমেশন দিচ্ছেন সেখানের মধ্যে অসামঞ্জস্য। প্লাস ইন্টারভিউতে যখন আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে, দুজনের একই প্রশ্ন হয়তো আপনি একভাবে আনসার করেছেন আপনার অ্যাপ্লিকেশনে, আর যখন ইন্টারভিউতে ডাকা হয়েছে তখন আপনি অন্যভাবে আনসার করছেন। এটা কুড বি ওয়ান রিজন। আনাদার রিজন, তারা দেখতে চায় যে ফর এক্সাম্পল আপনাকে আপনার স্পাউস নিয়ে আসছেন ওভারসিজ কোনো কান্ট্রি থেকে, এখন আপনি যখন গ্রিন কার্ড রিসিভ করেছেন আপনার অ্যাড্রেস দেখিয়েছেন এক জায়গায় এবং আপনার স্পাউসের সাথে থাকেন সেটা অ্যাড্রেস দেখিয়েছেন এক জায়গায়, কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড রিসিভ করেছেন অন্য জায়গায়। এগুলো অল লাইক রেড ফ্ল্যাগ টু ইমিগ্রেশন। ম্যারেজ ফ্রড ইজ আ বিগ, একটা অনেক বড় একটা শব্দ। এটা ম্যারেজ ফ্রড অনেক কিছু হয়। যদি ম্যারেজ ফ্রড কেউ প্রমাণিত করে দেন কনসিকুয়েন্সটা অনেক ড্রাস্টিক, কিন্তু ম্যারেজ ফ্রড প্রমাণ করার জন্য ইউএসসিআইএস কেও অনেক হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় যে কেন, কিভাবে তারা এটাকে প্রমাণ করছে। তাদের কাছেও কনক্রিট এভিডেন্স থাকতে হয়। ফর এক্সাম্পল, যে যদি কেউ দেখে যে আপনি একটা বাচ্চার জন্য হয়তো কোনো ধরনের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, ওয়ারেজ আপনার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে ডিউরিং ইয়োর ম্যারেজ ওই বাচ্চাটা হয়েছে এবং আপনি সেটা ক্লেম করেন নাই, এই হাজব্যান্ডের ইউজুয়ালি প্রিজাম্পশন হচ্ছে যখন আপনি বিবাহিত অবস্থায় কোনো বাচ্চা হয় তখন এটা আপনার এই হাজব্যান্ডের বাচ্চা হয়, কিন্তু সামটাইমস দেখা যায় যে বাচ্চার বার্থ সার্টিফিকেটে অন্য কারো নাম থাকে অথবা কারো নাম থাকে না। কারো নাম না থাকাটা যত প্রবলেম্যাটিক না, কারো নাম অন্য কারো থার্ড পার্সনের নাম থাকলে সেটা বেশি প্রবলেম্যাটিক হয়। সো এরকম ছোট ছোট অনেক ইস্যু আছে যারা যে কারণে ইউএসসিআইএস অ্যালার্ট হয়ে যায় যে এখানে সাম কাইন্ড অফ মিসইনফরমেশন দেওয়া হয়েছে, মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদেরকে। তখন তারা এটা প্রথমে যদি ফার্স্ট থিং যদি তারা কোনো রেড ফ্ল্যাগ তাদের উপর এই ধরনের কোনো ইনফরমেশন তারা পায়, তখন তারা সেকেন্ড ইন্টারভিউর জন্য ডাকে। ওইটাকে বলা হয় স্ট্রোক ইন্টারভিউ। এবং স্ট্রোক ইন্টারভিউ অনেকক্ষণ ধরে প্রশ্ন হয় এবং দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হয়। প্রথমে পিটিশনার অথবা বেনিফিশিয়ারি, ফার্স্টে আইদার পিটিশনার অর বেনিফিশিয়ারিকে প্রশ্ন করা হয়। এটা ইউএসসিআইএস চুজ করতে পারে কাকে প্রশ্ন করবে। এবং সিরিয়াল সেম কোয়েশ্চেন, ইট কুড বি লাইক আওয়ার্স। আমার লংগেস্ট আমি করেছি স্ট্রোক ইন্টারভিউ উইচ ইজ লাইক 8 hours, like started in the morning till last thing in the day, পুরো 8 hours দুজনকে ইন্টারভিউ করেছে এবং অসংখ্য প্রশ্ন, এবং একটা প্রশ্নের উত্তরে আপনি যখন একটা আনসার দিবেন সেটা পিছনে আরেকটা প্রশ্ন, এরকম করে। সো যদি ম্যারেজটা লাইক রিয়েল ম্যারেজ না হয় তখন তারা স্ট্রোক ইন্টারভিউতে ইউজুয়ালি তারা বিভিন্ন ইনফরমেশন দেয় যেগুলো দুজন দু রকমের ইনফরমেশন দেয়। ফর এক্সাম্পল, যেমন এগুলো আমি কারণগুলো বলছি কি কারণে তারা ধরে ফেলেন যে এখানে there are some kind of marriage fraud হয়েছে। আবারও দেখা গেছে যে আমি যে বলেছি যে আপনি একটা ইনফরমেশন দিয়ে এন্ট্রি করেছেন এবং আরেকটা ইনফরমেশন আপনি এখন দিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি আপনার B1 B2-তে বলেছেন যে আপনি ম্যারিড, কিন্তু এখানে যখন আপনি এসছেন তখন হয়তো ওটা লিখেন নাই, বলছেন ডিভোর্স।
সো আপনি যখন B1 B2 ভিসায় আপনি এখানে আসছেন ম্যারিড বলে আসছেন, এখানে যখন আপনি বলছেন যে আপনি ডিভোর্স, সো ডিভোর্সটা কখন? সো সামটাইমস লোকজন মিস্টেক করে আসার আগেই ডেট দিয়ে নিয়ে আসে যে আমার আগে এত তারিখে ডিভোর্স হয়েছে। যখন দুটা ডেট মেলানো হয় যে ভিসাটা পেয়ে গেছেন উনি পরে, ডিভোর্সটা হয়েছে ওনার আগে, যদি এটা হয়ে থাকে তাহলে ভিসা অ্যাপ্লিকেশনে কেন লেখা হয়েছিল ইটস ম্যারিড? কারণ ম্যারিড এবং চিলড্রেন আছে, ওয়াইফ আছে, এগুলো যদি দেখানো হয় তখন ওনার ভিসাটা পেতে সহজ হয়, যে জন্য ওনারা অনেক সময় দেখায়। এটা অনেক সময় নিজেদের ভুল নাও হতে পারে। আপনি যেই এজেন্সির কাছে গেছেন অথবা যাদের কাছে আপনি আপনার ফর্মটা ফিল আপ করেছেন, ইট কুড বি সামটাইমস দেয়ার মিস্টেক, এরকমও হয়। এভাবে এ ধরনেরও আমরা ডিল করেছি যে অ্যাকচুয়ালি যেটা উনি এখানে বলছে সেটাই ওনার কারেক্ট ইনফরমেশন, কিন্তু ওখানে যেটা দেয়া হয়েছিল ওই এজেন্সি কিছু মিস্টেক করেছে। তো ওইগুলো তাদের কাছে মানে these are all red flags ওদের কাছে যে there is some kind of misinformation, এটার explanation দেওয়া হোক। সো যদি তারা ফাইন্ড আউট করে, তখন আমি একটা বলেছি ফার্স্ট ইন্টারভিউ তারা কল করবে, ওটার পরে আপনাকে স্ট্রোক ইন্টারভিউ জন্য কল করবে। সামটাইমস বিটুইন দিস টু ইন্টারভিউ তারা ইনভেস্টিগেশন করবে। কেউ কেউ বাসায় আপনি যে অ্যাড্রেস গুলো দিয়েছেন সেই অ্যাড্রেসে যাবে। আপনি যদি লিজ এগ্রিমেন্ট দিয়ে থাকেন সেখানে ল্যান্ডলর্ডের সাথে তারা যোগাযোগ করে। আপনি যদি কোনো আপনার এমপ্লয়মেন্টের হিস্ট্রি দিয়ে থাকেন সেসব জায়গায় আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক সময় আপনি যে অ্যাড্রেস দিয়েছেন তার আশেপাশের লোকজন, নেইবারদের কাছে জিজ্ঞেস করা হয় এখানে কি এই নামের কেউ থাকে কিনা। সো যদি আপনারা দুজন দুই অ্যাড্রেসে থাকেন, একই অ্যাড্রেসে না থাকেন, অথবা আপনার অন্য কোনো পার্টনারের সাথে আপনি থাকেন, তখন এই ইনফরমেশন গুলো তাদের কাছে চলে আসে। এবং যখন এই ধরনের ইনফরমেশন তারা পায়, তারা আপনাকে আরএফএ ইস্যু করতে পারে যে গিভ আস এক্সপ্লেনেশন, অথবা নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, যেটাকে বলা হয় যে বিফোর ইউর ডিনায়াল তারা আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে যে উই হ্যাভ দিস ইনফরমেশন, আপনার সাইড অফ দ্য স্টোরি, তারা আপনার সাইডটা কি সেটা তারা শুনতে চাচ্ছে, আপনার আর্গুমেন্ট গুলো কি। অনেক সময় দেখা যায় যে আপনার সাথে আপনি হয়তো ল্যান্ডলর্ডকে আপনার সময় মতো ভাড়া দেন নাই, ল্যান্ডলর্ডের সাথে আপনার খারাপ সম্পর্ক, তো ল্যান্ডলর্ড যখন সুযোগ পায় যে এরকম কেউ ইনভেস্টিগেশনে আসছে, তখন আপনাকে আপনার একটা ক্ষতি করার জন্য এরকম করে থাকে। এটা অস্বাভাবিক কিছু না। সো এরকম যদি সিনারিও হয় তখন এগুলো আমরা ডিল করতে পারি এবং প্রপার এভিডেন্স সাথে দিয়ে। সো দিস ইজ জাস্ট একটা এক্সাম্পল। আপনার আর একটা এক্সাম্পল হচ্ছে আমরা কেস করেছি যেখানে আপনার স্পাউস, যাকে আপনি অ্যাপ্লাই করেছেন, উনি আপনার সাথে ম্যারিড দেখাচ্ছেন কিন্তু ওনার বাচ্চা হয়েছে থার্ড পার্সন কারোর সাথে। এবং দিজ আর অলসো রেড ফ্ল্যাগ দ্যাট আইদার আপনি ফেথফুল না, অথবা আপনার ম্যারেজটা there is some kind of marriage fraud for immigration benefit only. সো এই জিনিসগুলো হচ্ছে যে সাম কেসেস যেগুলো আমরা পেয়েছি এবং আমরা ডিল করেছি এগুলো, যে এবং আপনাকে প্রমাণ করতে হবে যা এক্সকিউজ, যা রিজন তারা দিচ্ছে আপনার ডিনায়ালের জন্য, সেটার এগেইনস্টে আপনার আর্গুমেন্টটা কি, হুজ আর্গুমেন্ট, আপনার আর্গুমেন্টটা কি স্ট্রঙ্গার কিনা। তো অনেকেই এই জিনিসগুলোকে আমরা দেখেছি আমাদের কাছে এসছে যে নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই নিজে নিজে করে ফেলে, অথবা কোনো প্যারালিগ্যালের সাহায্য নেয়, অথবা মনে করে যে লেটস ডিল উইথ ইট, উইল গো টু অ্যাটর্নি লেটার, এরকম। ডোন্ট ডু দ্যাট। এটা আপনার একটা অপরচুনিটি, ইউ ক্যান ডিল উইথ ইট properly with your attorney, এবং আপনার এক্সকিউজটা যদি স্ট্রঙ্গার হয়, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই অনেক সময় they just leave it and ওরা আপনাকে আপনার কেস গ্রান্ট করে দেয়। Instead of denying your case, they will grant your case depending on how good is your explanation. তো এক্ষেত্রে আপনি তো ব্যাখ্যা করলেন এতক্ষণ, সে বিষয়টা হলো যে যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে বা যদি ফ্রড ম্যারেজ হয়ে থাকে, তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কথাগুলো বললেন এটার ভিত্তিতে হয়তো তার ভিসাটা রিজেক্ট হতে পারে, তো এই রিজেকশনের বাইরে আর সরি তার গ্রিন কার্ড রিজেক্ট হতে পারে, তো এর বাইরে কি আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা তারা পেতে পারে?
গ্রিন কার্ডের প্রথমে আমি বলেছি যে এই প্রসেসগুলো তারা ফলো করবে। নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই একটা, তারপরে হচ্ছে প্রসেস, যদি নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই আপনি ওদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী অ্যান্সারটা তারা না পায়, তাহলে আপনার কেসটা তারা ডিনাই করে দেবে, এবং ডিনাই করে দেওয়ার পরে আপনার একটা সুযোগ থাকবে উইদিন 30 days আপনি অ্যাপিল করতে পারেন, এবং আপিলেও আপনার এক্সপ্লেনেশনের একটা সুযোগ আছে আপিলে, এবং আপিলেও আমরা রিসেন্টলি অনেকগুলো কেস উইন করছি। সো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার যদি এ ধরনের কেস থাকে, প্লিজ ডিল উইথ গুড অ্যাটর্নি যারা করতে পারে এ ধরনের কাজ। সো আপিলে উইন যদি না করেন, ফর এক্সাম্পল আপনি আবারও I-130 এবং 485 নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, ওই যেই কারণে আপনাকে ডিনাই করছে সেই কারণগুলোকে স্যাটিসফাই করে। সো আপনি অ্যাজ মেনি অ্যাপ্লিকেশন ইউ নিড ইউ ক্যান ফাইল, বুঝতে পারছেন? সো আবার আপনি I-130 এবং 485 স্টার্ট থেকে শুরু করতে পারেন। অনেক এটা ধন্যবাদ। হচ্ছে একটা অপশন। জি, আরেকটা হচ্ছে যে আপনি আপিল অ্যাভিনিউটা ইউজ করতে পারেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ঈশ্বর স্বামী বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আরও অনেকগুলি প্রশ্ন আপনার কাছে করবো এই বিষয়ে। শুধুমাত্র যে যারা ফ্রড বা ভুল তথ্য দিয়েছে তাই নয়, ভুল বুঝির কারণে কি ধরনের সমস্যা হতে পারে, সেটা একটা কনসিকুয়েন্স কি, সেটা আপনার কাছে প্রশ্ন রাখবো। তবে অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, ফেসবুকেও কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি জি, অ্যাটর্নিকে সালাম ও শুভেচ্ছা। জি, আমার কোয়েশ্চন হলো, আমার মা বাংলাদেশে গভর্নমেন্ট এমপ্লয়ি। জি। তো উনি 2022 তে ভিজিট ভিসা নিয়ে আসছিল, এসে আবার চলে গেছে। উনি স্টিল বাংলাদেশে এমপ্লয়েড আছে। জি। তো উনার I-130 অ্যাপ্লাই করছি লাস্ট ইয়ারে, ইউএস সিটিজেন। তো আমার কোয়েশ্চন হলো, এখন যদি উনি আবার ভিজিট ভিসা নিয়ে আসতে চায়, স্টিল উনার ভিসা আছে, জি, যদি উনি আসতে চায় তাইলে কি মানে এনওসি নিয়ে আসতে বা আর কি কি ডকুমেন্ট নিয়ে আসলে আর কি কোনো সমস্যা বা হবে কোনো না? সমস্যা হবে কিনা এটাই হচ্ছে আপনার জানার বিষয়। বা যদি উনি রিটায়ারমেন্ট নিয়ে আসে, কোনটা নিয়ে আসলে আর কি সমস্যা বেশি হতে পারে, বা কি কি ডকুমেন্ট থাকলে ভালো হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সমস্যা হবে না। জি, ধন্যবাদ। উনি ভিজিটে যদি আসতে চায়, উনি ভিজিটে আসতে পারেন, যেহেতু ওনার কাছে ভিসা আছে। আর আপনি বলেছেন আপনি ওনার জন্য I-130 অ্যাপ্লাই করেছেন। সো সেটা আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করবেন, এবং আপনি ওখানে ওনার প্রসেসটা অলরেডি শুরু করে ফেলেন নাই, সিয়াকের যেটা, তাহলে আপনি ওনার ইউ ক্যান ডু লাইক বোথ ওয়ে। ওকে। আর কি কি ডকুমেন্ট, ওনার যদি রিটায়ারমেন্টের সময় হয়ে যায় এবং উনি রিটায়ারমেন্ট করতে চান, দ্যাটস ফাইন, এবং রিটায়ারমেন্টের ডকুমেন্ট সাথে রাখতে পারেন। কিন্তু ভিজিট ভিসার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু শো অল দিস। কিন্তু যদি আপনার ইমিগ্রেন্ট ভিসা, যদি তারা ইমিগ্রেন্ট ভিসার এগুলো দেখতে চায়, তখন দেন ইউ হ্যাভ টু শো। সো ইটস ডিপেন্ডিং অন, আমি আসলে ওনার সিচুয়েশনটা জানি না, ওয়েদার শি ওয়ান্টস টু ডু রিটায়ারমেন্ট, ইটস আপ টু হার, ওনার সময়। কিন্তু ইন্টারভিউ যদি মনে করেন যে ওনার ইন্টারভিউর সময় চলে আসছে, উনি আগে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে চান, দ্যাটস আপ টু হার টু, এবং তখন সেই ডকুমেন্টগুলো ওনাকে সাথে রাখতে হবে, যেহেতু উনি গভর্নমেন্ট এমপ্লয়ি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম ফ্লোরিডা থেকে বলছি। জি। আমি রিসেন্টলি গ্রিন কার্ডের ইন্টারভিউ দিয়ে আমার ফাইলটা অ্যাপ্রুভ করছে। আমি এখন পর্যন্ত গ্রিন কার্ড হাতে পাইনি, বাট পাসপোর্টে আমার ভিসায় ওরা অ্যালাইন নাম্বার লিখে দিয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছিলাম, মানে এই মাসের ভিতরে আমার কার্ডটা হয়তো বা আসবে হাতে পাওয়ার পর, আমি দেশে যেতে চাচ্ছিলাম। দেশে গেলে কি এই মুহূর্তে কোনো প্রবলেম হবে? আর আমি যাওয়ার সময় হচ্ছে আমার ট্রাভেল ডকুমেন্ট হিসাবে কি কি নেওয়া দরকার এই মুহূর্তে? আর আমার দেশে যাওয়ারও একটা কারণ আছে, কারণ আমি এই মুহূর্তে মানে আমি রাইট নাও এখন প্রেগনেন্ট।
সো এখানে আমার একটু থাকা খাওয়া বা একটু মানে একটু কষ্ট হচ্ছে, তো যার কারণে আমি একটু দেশে যেতে চাচ্ছিলাম। আমি 3 মাস থাকবো দেশে, মার্চের 1 তারিখ আবার ব্যাক করব। তো আপনি সেক্ষেত্রে কোনো বেসিস, ধরনের সরি প্রবলেম আমি ফেস আপনাকে করতে হবে কিনা বা করার জন্য, আপনার বেসিসটা কি ছিল? গ্রিন কার্ডটা ও আমি এখন পর্যন্ত গ্রিন কার্ডটা পাইনি, তবে না, আমরা না, আমরা আশা বেসিসটা করতেছি যে 28 তারিখের ভিতরে আমরা পেয়ে যাবো আর কি। নো নো নো, বেসিসটা কি ছিল? কিভাবে গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে? গ্রিন কার্ডটা মেরিট বেস। ম্যারিড বেস। ওকে, ম্যারেজ বেস। হ্যাঁ। আপু আপনি, আমরা এখন বলছি যে গ্রিন কার্ডটা পাওয়া পর্যন্ত আপনি বলেছেন 28 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন। 28 তারিখ ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনি গ্রিন কার্ডটা হাতে নিয়ে যান, এবং আপনার যদি ম্যারেজ বেস হয় তাহলে আপনার সাথে আপনার যেই ডকুমেন্টগুলো আপনি দিয়ে কেসটা অ্যাপ্রুভ হয়েছে সেই ডকুমেন্টেশনগুলো সাথে রাখবেন। কারণ এখন ইয়েতে যখন এন্ট্রির সময় অনেক ধরনের প্রশ্ন করা হয়, আপনি যেন সেই, এবং অনেক লম্বা টাইম ওয়েট করতে হবে, অনেক কিছু মেনি মিসহ্যাপ হয়। সো আপনি আপনার সব ডকুমেন্ট যা আপনার প্রয়োজন হবে সেগুলো সাথে রাখবেন এবং গ্রিন কার্ডটা হাতে নিয়ে যান। ইটস বেটার ফর ইউ। তাহলে কি যদি গ্রিন কার্ড নিয়ে যায় তাহলে আপনি যে ডকুমেন্টগুলো সাথে রাখার কথা বললেন ওগুলো না রাখলেও চলবে? ভাইয়া, গ্রিন কার্ড থাকলেও রাইট নাও এখনকার যে অবস্থা, আমি বলবো যে কিপ অল ইয়ার ডকুমেন্টেশন টুগেদার। সবকিছুই আসলে মানে সতর্ক থাকা ভালো। কারণ আননেসেসারি আপনি কেন ওখানে বসে সময় নষ্ট করবেন? সেটাই। ইফ ইউ হ্যাভ ইট, ইউ জাস্ট শো ইট এন্ড গেট আউট। বিকজ এটা এত ঘন্টা ট্রাভেলিং করার পরে ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ওয়েট দেয়ার। অনেক ধন্যবাদ নাদিয়া আপনার প্রশ্নের জন্য। আসলে এটাই সত্যি, এতই যখন অপেক্ষা করেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করে গ্রিন কার্ডটা নিয়ে যাওয়াটা অতি উত্তম হবে। সুতরাং এখনকার সময়টা আসলে বলা যায় না কার ভাগ্যে, হয়তো আপনারই পাশে হয়তো একজন সে তার কিছুই হয়নি কিন্তু আপনার একটা কিছু হয়ে যেতে পারে, সেটা আসলে হ্যারাসমেন্ট। ওখানে অনেকক্ষণ আপনাকে দাঁড়িয়ে রাখা, বসে রাখা, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়া, আপনার এগুলো আননেসেসারি হ্যারাসমেন্টের দরকার নাই। তো সেই জন্য আমরা প্রেফার করি যে আপনার যদি গ্রিন কার্ডটা হাতে নিয়ে যান, ইটস বেটার। আগে হলে আমরা বলতাম যে আপনার ইয়ে আছে, পাসপোর্টে এটা আছে, আপনার জরুরি চলে যান। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আপনার বাচ্চাটা, আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, আমি গেস করছি আপনার হাজবেন্ড সিটিজেন, বাচ্চাটা যদি এখানে হয় ইটস মাচ বেটার। সাথে সাথে দেশে হলে আপনার হাজবেন্ড সিটিজেন হলে আপনি ভিসা, ওনার পাসপোর্ট নিতে পারেন বাচ্চার ওখান থেকে, কোনো সমস্যা নাই। কিন্তু দ্যাট ইজ অলসো আ হ্যাসেল। এটা এই প্রসেসটাও ইজ নট আ ইজি প্রসেস। সেটাই নাদিয়া, আপনাকে আমরা পরামর্শ এভাবে দিতে পারি যে মানুষ যেহেতু অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে বা নিজের দেশ থেকে এখানে এসে তাদের বাচ্চা ভূমিষ্ঠ করেন এখানকার সিটিজেন হওয়ার জন্য, আর আপনি এত বড় সুযোগটা হেলায় হারিয়ে বাংলাদেশে যে আপনার যেটাই আমরা বলি না কেন বাচ্চার ইয়া করতে চান, আমার মনে হয় সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তারপরেও এটা সিদ্ধান্ত একেবারেই আপনার নিজস্ব, আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তবে সেক্ষেত্রে গ্রিন কার্ডটা আসার পরে যাওয়াটাই বেটার। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপা, আমি আমার সেকেন্ড ম্যারেজ, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, 20 মাস হয়ে গেছে আপা, আমার অ্যাপ্রুভাল দিচ্ছে না। আমার এখন থেকে 4 মাস আগে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিল, এটার কোনো রেজাল্ট আমাকে দিচ্ছে না আপা। দেখাচ্ছে অ্যাক্টিভলি রিভিউ, এটা দেখাচ্ছে। আমার সেকেন্ড ম্যারেজ হলে আপা, আমার বাংলাদেশে আমার একটা ছেলে হয়েছে, এখন ওর পাসপোর্টও দিয়ে দিচ্ছে, ইউএস পাসপোর্ট আপা। আমার ডোমেস্টিক ভায়োলেশন ছিল, ওইটা ডিসমিস হয়ে গেছে। আর আমি আমার আম্মাকে নিয়ে আসছি, আমার এটাই সময় সমস্যা হলো না। এখন আবার 20 মাস আমার আটকে রাখছে আপা, কোনো কিছু মানে আমার আনসার দিচ্ছে না। এখন আমি কি করতে পারি একটু বলবেন প্লিজ আপা। ভাইয়া, আপনি যদি কোনো অ্যাটর্নির মাধ্যমে এটা করে থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করেন যে কিভাবে এটা আপনি এক্সপার্টাইট করতে পারেন, আপনার কোনো গ্রাউন্ড আছে কিনা। আপনার যদি শারীরিক মানসিক কোনো রিপোর্ট দেখাতে পারেন যে আপনার সমস্যা হচ্ছে, তাহলে অনেক সময় এই ধরনের কেসগুলো এক্সপার্টাইট করে দেয়। সো আপনি এটা
যদি থাকে কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের এক্সপেডিটেড কেসগুলো করে থাকি স্পাউসের যদি কোনো ধরনের মেডিকেল কন্ডিশন থাকে সেই গ্রাউন্ডে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। ফেসবুকে স্মৃতি শেখ যে প্রশ্নটি রেখেছেন, আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি যে আসলে যে কত বছর সময় লাগবে এইটা এই মুহূর্তে ঠিক বলাটা সম্ভবপর নয়, কারণ এখনকার অস্থিতিশীল পরিস্থিতিতে আসলে যেগুলো নিয়ম মতো যেটা 1 মাস লাগার কথা সেটা কখনো 1 বছর লাগছে, 2 বছর, 3 বছর লাগছে। সুতরাং এই ধরনের বায়বীয় কোনো উত্তর আপনাকে দিয়ে আপনাকে আশাহত করতে চাই না। আফিয়া জি। রানা ভাই, আমার একটা কেস আমি আপনাদেরকে বলতে চাই। আমি অ্যাপিল করে আমি বিআইএ থেকে কেসটা উইন করেছি রিসেন্টলি। উইন করার পরে যখন আমি খবরটা দিলাম আমার ক্লায়েন্টকে, তো আমার ক্লায়েন্ট ফোনটা ধরে নাই, ওনার হাজবেন্ড ফোনটা ধরেছে। তো উনি আমাকে বলল যে গত 2 দিন আগে ওনার ওয়াইফ বাচ্চাদের নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন হতাশ হয়ে। বাট আমার কথাটা হচ্ছে যে আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য যখন আমরা অ্যাপিল করি, আমাদেরকে একটু সময় দিবেন, ওয়েট করবেন। 2 days উইদিন 2 days ওনারা 2 days আগে চলে গেছেন। মানে খুবই দুঃখজনক। জি, আমরা কেস অ্যাপিলে উইন করেছি কারণ ওনারা হতাশ হয়ে গেছেন যে এই কেস আর হবে না। সো কখনো হতাশ হওয়া যাবে না, ট্রাই এবং হোপ থাকা ভালো। হতাশ হবেন কেন, চেষ্টা করে যান, একটা না একটা ভাবে একদিকে না একদিকে দরজা খুলবে আপনার জন্য। এখন আমরা ওনাকে যে আনার জন্য ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর আস, কারণ আমরা বলেছি ওনারা সাইলেম আছে, উনি দেশে যেতে পারবেন না, আমরা অ্যাপিলে এখন সে চলে গেছে, এখন সে চলে গেছে দেশে। ভিত্তিতে এখন ই করবেন, ইটস ভেরি খুবই আমরা খুব খুশি যে আমরা অ্যাপিলে কেসটা উইন করেছি। বাট দুঃখ এই জন্য যে উইদিন লাইক 2 days আগে চলে গেছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। একটা ফেসবুকে খুব সুন্দর একটি প্রশ্ন এসেছে, মনে হচ্ছে পুরো প্রশ্নটি আমি পড়ে নিই, একটু বড় প্রশ্ন। আফিয়া হাজদাক তিনি বলছেন যে আমার স্বামী আমেরিকান খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, তিনি বাংলাদেশে এসে মুসলিম ধর্ম গ্রহণ করে আমাকে মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেন 16/1/2025 তারিখে। আমার স্বামী যখন আবেদনের জন্য গেলেন তখন তাকে জানানো হলো আমাদের বিয়েটা ইনভ্যালিড হয়েছে, কারণ বাংলাদেশে মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করতে গেলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা একজন অ্যাটর্নি বলেছেন। আমার প্রশ্ন হলো আমাদের বিয়েটা কি সত্যি ইনভ্যালিড? তাহলে এখন করণীয় কি? আমি এখনও আবেদন করতে পারিনি, 1 বছর অপেক্ষা করেছি, কি পরামর্শ দেবেন? আপু, আমার আপনার ডকুমেন্টেশন গুলো একটু দেখা প্রয়োজন। আপনি যদি চান আমরা আপনাকে হেল্প করতে পারি। ওকে, অনেক ধন্যবাদ আফিয়া। বিষয়টি আসলে আপনার কাগজপত্র ছাড়া এভাবে শুধুমাত্র আপনি যেটুকুন লিখেছেন, অনেক বড় করে লিখেছেন, সেটিকের ভিত্তিতে উত্তর দেওয়াটা ঠিক হবে না। আপনি প্রয়োজনে অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করে আপনার মনে হয় মতামত নেওয়াটাই উত্তম হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভাইয়া, আমরা এই ধরনের কেস করেছি যেখানে হাজবেন্ড অন্য ধর্ম অবলম্বী, ওয়াইফ অন্য ধর্ম অবলম্বী, এবং তাদের বিয়ে বাংলাদেশে হয়েছে এবং ওনারা এখানে এসছেন এবং এখন ওনার হাজবেন্ড ওয়াইফ হিসেবে এখানে আছেন। অনেক এটা করা সম্ভব। ওকে, নিশ্চয়ই, হ্যাঁ, আপনি শুনতেই পেলেন আফিয়া, এটা করা সম্ভব, সুতরাং আপনি যোগাযোগ করে দেখতে পারেন। ফারুক আহমেদ একটি প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশে লাস্ট 2 মাস ফ্যামিলি ইমিগ্রেশন ক্যাটাগরিতে অনলি F2A এবং F4 এর মধ্যে যাদের এজ আউট হয়ে যাচ্ছে তাদের ইন্টারভিউ লেটার ইস্যু করা হয়েছে বা হচ্ছে, যাই হোক, জেনারেলভাবে ফ্যামিলি ক্যাটাগরিতে ইন্টারভিউ লেটার দেয়া অফ করে কেন শুধুমাত্র F2A এবং F4 এর মধ্যে যাদের এজ আউট হয়ে যাচ্ছে তাদের ইন্টারভিউ ইস্যু করা হচ্ছে? এই নিশ্চয়ই মানে ইংরেজি বাংলা কথাগুলো ইংরেজিতে অক্ষরে লেখা যেন পড়তে সুবিধা হচ্ছে। তো এই ব্যাপারে কি করণীয়, কি বলতে চাচ্ছেন উনি ফারুক আহমেদ, অ্যাটর্নি ইরশাদ সামি?
ভাইয়া আমার কাছে প্রশ্নটা ক্লিয়ার না, উনি কি বলতে চাচ্ছেন? উনি যদি বলে থাকে F2 এ অথবা F4 এ দিচ্ছে যাদের ভিসা, এজ আউট হয়ে অন্যগুলোতে যাচ্ছে, দিচ্ছে না, এটা সঠিক না। সেটাই। অন্যগুলো তো ভিসা দিচ্ছে, বাট অন্যগুলো লাইক F4 এগুলো স্লো চলছে, স্পাউস এন্ড চিলড্রেন দ্যাটটা চলছে, বাট আই সবগুলোই স্লো, বাট হচ্ছে না এটা এটা বলবো না আমি, হচ্ছে, ভিসা হচ্ছে এবং আমাদের ক্লায়েন্টরা পাচ্ছে, আসতেছেও। লোকমান হোসেন, আপনি বলেছেন F4 ফ্যামিলির যে আপডেট কি আছে, এটা গত 3 মাস যাবত ভিসা বুলেটিনে দেখা যাচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে, জানুয়ারির 8 তারিখ পর্যন্ত ফাইনাল অ্যাকশনে আছে। তো আরও দর্শক আছেন এবং আমাদের ফেসবুকেও প্রশ্ন আছে, সবগুলোই নেব। একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে প্রশ্নগুলো আমরা নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেকেই টেলিফোনে আছেন, ফোনগুলো নিয়ে দিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি কোভিড নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি। আমি এই যে ভিজিট ভিসায় এখানে এসেছিলাম, তো আমার ভিজিট ভিসা শেষ হওয়ার 1 সপ্তাহ আগে অ্যাসাইনমেন্ট সাবমিট করলাম। জি। অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো অ্যাকনোলেজমেন্ট রিসিভ পাই নাই। কেমন সময় লাগতে পারে, বা এই মুহূর্তে আমার মুভমেন্ট কিভাবে করব? কবে আবেদন করেছেন, কবে অ্যাপ্লাই করেছেন? এই 2 সপ্তাহ আগে? মেয়াদ শেষ হওয়ার 1 সপ্তাহ আগে। সেই মেয়াদটা কবে ছিল? এই আপনার 11 তারিখে মেয়াদ ছিল, আমি 5 তারিখে করছি। আচ্ছা, এই মাসের? এই মাসে। অনেক ধন্যবাদ জনাব কবির আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ রানা ভাই, এটা ইউজুয়ালি 6 উইকস এর মধ্যে চলে আসে, সো ইটস 2 উইকস ইজ টু আর্লি। অনেক সময় আর্লিও আসে। ওনার এই মুহূর্তে কি করা উচিত সেটা উনি জিজ্ঞেস করেছে, সেটা মোর ইম্পর্টেন্ট হিয়ার। জি। যে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনার হোপফুলি 45 to 90 ডেজ এর মধ্যে আপনার ইন্টারভিউ আসার চান্স ভেরি হাই। সো এই মুহূর্তে আপনি আপনার অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য যেই ধরনের এভিডেন্স দিলে আপনি আপনার ক্লেমটাকে সাপোর্ট করে, সেই এভিডেন্স গুলো একত্রিত করেন। আপনার ডিটেলস এফিডেভিট যদি আপনি না দিয়ে থাকেন, সেই ডিটেল এফিডেভিটের সাথে আপনাকে যারা উইটনেস যদি কেউ থেকে থাকে তাদের এফিডেভিট, আপনার দেশ থেকে ডকুমেন্টেশন আনানোর, আপনার ক্লেমটাকে সাপোর্ট করার, সেইগুলো সবকিছু আপনি জোগাড় করতে থাকেন, কারণ সময় খুব অল্প এবং আপনার কেসটা আপনাকে বেসিক রাইট নাও আপনাকে ইনফরমেশন তাদেরকে দিতে হবে। যে ইন্টারভিউটা তারা কল করে এখন, সেই ইন্টারভিউ অনেক লং টাইম নেয় এবং অনেক ডিটেলসে প্রশ্ন করে। সো আপনি যদি প্রিপেয়ার্ড না হন, তাহলে আপনাকে প্রিপারেশন ভালো না হলে আপনাকে হয়তো অনেক সময় ওখানে ওরা কেসটা ডিনাই করে, মানে ডিনাই তো আর করে না, তারা আপনাকে রেফার করার আগে যদি মনে করে যে আপনার কোনো বেসিসই নাই, তাহলে আপনার কেসটা কমপ্লিটলি ডিসমিস করে দেয়। সো ইট হ্যাপেন্স, ইউ হ্যাভ অনলি ওয়ান চান্স, সো ডু ইট প্রপারলি ফ্রম দ্য বিগিনিং। রানা ভাই, আমরা বিগিনিং মানে অনুষ্ঠানের আগে একটা আলাপ করছিলাম যে কেন অনেক সময় আমাদের দেখা গেছে যে অনেককে অ্যারেস্ট করেছে, ইন্টারভিউতে গিয়েছে, এরকম অনেক সময় অ্যারেস্ট করেছে ইমিগ্রেশন অফিসে, মাস্টার ক্যালেন্ডারে গেছে, এ ধরনের কেসেও। তো আমি সেই লোকদের বলছি আর কি, যারা এরকম হয়েছে তাদের কেসগুলোতে দেখা গেছে যে তারা জাস্ট স্কেলেটন একটা কেস রিপ্রেজেন্ট করেছে। কেসটার কোনো সাপোর্টিং কোনো কিছু নাই, কেসটার কোনো লাইক বেসিসটা সে জানে না, তাকে প্রশ্ন করা হয়েছে। সো তারা মনে করছে যে এই কেসটা হয়তো সে না জেনে করেছে, অথবা হুএভার হেল্পড হিম প্রপারলি করে নাই। So this is one of the basis why early-তে তাদের কেস কমপ্লিটলি ডিসমিস হয়ে যাচ্ছে এবং তাদেরকে ডিপোর্টেশন দিয়ে দেওয়া হচ্ছে। সো ভেরি কেয়ারফুল, যারাই এই পথ দিয়ে হাঁটতে চিন্তা ভাবনা করছেন যে আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করবেন এবং কেসটা উইন করতে চান, প্লিজ ডু ইট প্রপারলি এবং একজন অভিজ্ঞ অ্যাটর্নির মাধ্যমে করেন। কারণ আপনি যদি আপনার
যে অ্যাপ্লিকেশনটাকে ইম্পর্টেন্স না দেন তাহলে আপনি সাফার করবেন, আর যদি আপনি ইম্পর্টেন্স দেন আপনি এই কেসটা উইন করতে পারেন এবং আপনার স্বপ্নের দেশে আপনি থাকার জন্য ব্যবস্থা করতে পারেন। অ্যান্ড ইটস নট ডিফিকাল্ট। অ্যাসাইলাম কেস এখনো অল দিস টাইম, এখন যেখানে সবাই খুব বলছে যে কেস হচ্ছে না এটা এটা, আমি আপনাদেরকে বলছি এখনো আমাদের কেস, আল্লাহর অশেষ রহমত, টাচউড, যে আমাদের কেস এখনো হচ্ছে স্টিল টুডে। হ্যাঁ, আমরা প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাটর্নির পোস্ট দেখি যে তাদের আজকে অ্যাসাইলাম কেস উইন হয়েছে, এটা হয়েছে, এটাও দিচ্ছি। সুতরাং একেবারে যেটা আপনি বললেন সত্য, যে এটা ভালো যদি কেস হয় কাগজপত্র এবং যেটা আবেদনের সাথে যদি সব কিছু মিল থাকে তাহলে কেস অ্যাপ্রুভ না হওয়ার কোনো কারণই নেই। অনেক ধন্যবাদ আপনার। আসলে কিছু প্রশ্ন আছে। মাহবুবা বলেছেন F3 ক্যাটাগরির, তিনি চেয়েছেন যে লাস্ট আপডেট কি আছে, আপনার কাছে কি আছে F3 ক্যাটাগরি? F3 আছে হচ্ছে যে এখন চলছে আমাদের ডিসেম্বর 1, 2016 F3 কেস, যারা ম্যারিড চিলড্রেন অফ US সিটিজেন। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ। আপনি শুনতে পেলেন যে 2016 মাসে চলছে, 2016 সালের এরা চলছে মাহবুবা, ডিসেম্বর 1 চলছে। সুতরাং আপনি কবে আবেদন করেছেন সেটা এখন আপনি মিলিয়ে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম। জি, একটু কল টেকারকে থ্যাংক ইউ আমার আবার সুযোগ দেওয়ার জন্য। জি জি, আমার কোয়েশ্চেনটা ছিল, আমার আম্মুর ভিজিট ভিসা আছে, জি বলুন। উনি আসছিল আমেরিকাতে, এখন চলে গেছে। জি, আমি বুঝতে পারি নাই আনসারটা, বুঝছেন? আচ্ছা, তো আমার কোয়েশ্চেন ছিল, মানে এনওসি নিয়ে কি উনি ঢুকতে কোনো সমস্যা হতে পারে? কারণ ওনার তো I-130 পেন্ডিং আছে, 1 বছরের উপরে হয়ে গেছে। কোনটা ভালো হবে, এনওসি ভালো হবে না উনি রিটায়ারমেন্টের প্ল্যান করতেছে, রিটায়ারমেন্ট নিয়ে আসলে ভালো হবে না এনওসি নিয়ে আসতে? আসলে আপা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, বুঝতে পেরেছি আপা। আসলে তো উনি যে এনওসির কথা বলছেন, উনি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, এনওসিটা ঢাকার বা শাহজালাল এয়ারপোর্ট দেখবে। এখানে কি এনওসি দেখবে? এখানে তো এনওসি দেখার কথা নাই, এনওসির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। উনি যদি ভিজিট ভিসা, গভর্নমেন্ট এমপ্লয়িরা বেড়াতে যাইতে পারে ভাইয়া। সো উনি আসতেছে এখানে বেড়াতে। আমি আপনাকে বলেছি যে উনি কি I-130 ইন্টারভিউতে যাওয়ার কথা জিজ্ঞেস করছেন আপনি, না ভিজিটে? উনি যদি আপনি মনে করেন যে ভিজিটে আসতেছে, উনি আগের বার যেভাবে যেই ডকুমেন্টগুলো নিয়ে আসতে প্রেজেন্ট করেছে সেগুলো নিয়ে আসতে পারে। ডাজন্ট ম্যাটার যে ওনার I-130 পেন্ডিং যেহেতু আছে এবং ভিসা আছে, ওনার আসার দরকার, উনি এসে বেড়ায় আবার চলে যাবে এবং পরে ওখান থেকে ভিসা নিতে পারে অথবা এখানেও অ্যাডজাস্টমেন্ট করতে পারে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে যেটি আমরা বললাম যে এনওসি সরকারি কর্মকর্তাদের এনওসি দেবে, তার নিজস্ব ডিপার্টমেন্ট থেকে নেবে, নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে আমরা বলি, সেটা ওখান থেকে দেবে এবং ওইটা শাহজালাল এয়ারপোর্ট যেটা দেখে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা তখন দেখেছি, সেটাই আমরা বলতে পারি। এখানে এসে এনওসি দেখার ক্ষেত্রে খুব একটা ঝামেলা করেন। এখানে আপনার ভিজিট ভিসা যদি ভ্যালিড থাকে, সেখানে তার যে পাসপোর্ট আছে, যদি সরকারি পাসপোর্ট হয়, যেটা সরকারি বাংলাদেশের, যেটা যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়, তার সরকারি পাসপোর্ট আছে, ওখানে যে ভিজিট ভিসা যদি থেকে থাকে সেটা এখানে এসে দেখালেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এবং আপনার যে কথাটা বললেন I-130 ব্যাপারে, সেটা যদি করে থাকে সেটার সাথেও ভিজিট ভিসা আসাটা কোনো সাংঘর্ষিক বিষয় নয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি কোশ্চেন ছিল যে আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন মোবাইলে? স্পিকারটা বন্ধ করুন, স্পিকারটি বন্ধ করুন। জি, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন পাচ্ছি। আমার দেবরের ছেলের বয়স 21 বছরের কাছাকাছি। জি, ইউএস এম্বাসি এটা এক্সপার্টেড করছে, আমরা ওদেরকে ইমেল করছিলাম। তো 2 মাস হয়ে যাইতেছে প্রায়, কিন্তু ওরা আমাদেরকে এখনো কোনো ইন্টারভিউ ডেট দেয় না। তো সময় চলে যেতেছে, এখন এম্বাসিতে ইন্টারভিউর জন্য এখন সময় যখন ওদেরকে যদি কল করে, তো যে বাচ্চাটা যাদের এক্সপায়ার্ড করছে, বাচ্চা বয়স কি ইন্টারভিউ পর্যন্ত 21 বছর বয়স থাকতে হবে? এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে, যদি এখন আমরা কোনো ইমেল আবার করি যে তোমাদের ডেট পাইতেছি না, আমরা কি বাংলাদেশে করবো নাকি এই দেশে করবো? যেহেতু ফাইলটা বাংলাদেশে আছে, কোথায় করবো? আপনি প্রশ্নটি নিশ্চয়ই বুঝেছেন অ্যাটর্নি সাহেব? বুঝেননি? আমি বুঝি নাই। আপনি কি লাইনে আছেন? এখানে করবে না বাংলাদেশে করবে, সেটা বুঝলাম। কি করতে চাচ্ছে? ওর ফাইলটা এখন বাংলাদেশে আছে। হ্যাঁ, ওদের এমবাসিতে, বাংলাদেশ এমবাসিতে।
ফাইলটা এমবাসিতে বাংলাদেশে বাংলাদেশে এমবাসি ওনার বাচ্চার বয়সটা 21-এর উপরে হয়ে যাচ্ছে, ওনারা এক্সপার্টাইটের জন্য রিকোয়েস্ট করেছে না, না, 21 এবং বছর উপরে হয় না। এখন 2 মাস 21 হয়ে গেছে, বছর কোনো রেসপন্স কাকা। পায়নি। দ্যাটস ইট, দ্যাটস দ্য কোয়েশ্চেন। জি 21 বছর কাছাকাছি, মানে সময় চলে যেতেছে, কিন্তু 2 মাস হয়ে গেছে এক্সপেক্টেড করতে, কিন্তু আমরা এখনো কোনো ইন্টারভিউ ডেট পাই। আপনারা 21 বছরের আন্ডার বাচ্চা 21-এর উপরে হয়ে যাচ্ছে, এটা যদি এক্সপার্টাইট না, করা 21 হয়ে এর উপরে থাকে হয় না। তারা 21 বছরের ইন্টারভিউ কাছাকাছি, ডেট দিয়ে মানে দিবে। আপনি একটা ফোন নাম্বার আছে, এখানে ফোন করে এটা এক্সপ্লেইন করলে ওখান থেকে ওরা ইন্টারভিউ ডেটটা কুইকলি দিয়ে দেয়। সো আপনি যার মাধ্যমে এই কেসটা করেছেন ওনাকে বলেন, উনি আপনাকে এটাতে হেল্প করতে পারে যে ইন্টারভিউ ডেট কুইকার নেওয়ার জন্য এই ধরনের কেসে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একই প্রশ্ন নূর ইসলাম ফেসবুকে করেছিলেন, নিশ্চয়ই এই প্রশ্নটির যে উত্তর দেওয়া আছে আপনার প্রশ্নের সাথে একই রকম। আপনি এখান থেকেই বুঝতে পারছেন আমাদের হাতে সময় কম, তো তাই আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে যাদের অ্যাসাইলেম অব্যাহত আছে বা রানিং চলিতেছে তাদের জন্য যে এই 100 টাকা করে ডিপোজিট করার জন্য অ্যাসাইলেম অফিসে, এইটা কি অব্যাহত আছে না ওইটা বন্ধ হয়ে গেছে? ওইটাতে আমাকে জানানোর জন্য। এবং আমি অনলাইনে দেখলাম একজন অ্যাটর্নি সাহেব আমাদের, উনি বলছে যে এইটা কোর্টে রায় দিছে, এইটা না দিলে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি সাথে আমি এটা কি দিতে হবে যারা অ্যাসাইলাম করছে $100 করে যে দেওয়ার কথা এখন ছিল? স্থগিত করা হয়েছে, দ্যাটস ট্রু। তো সুতরাং যেহেতু এখন স্থগিত করা হয়েছে, সুতরাং এই মুহূর্তে আপনারা এটা না দিলেও চলবে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আরও অনেক প্রশ্ন আমাদের ফেসবুকেও ছিল, টেলিফোনেও ছিল, নিতে পারছি না। নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো উত্তর আগামীকালে অ্যাটর্নি থাকবেন, নিশ্চয়ই আপনারা আগে যদি ফোন করেন আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ আমাদের দর্শকরা। আনটিল নেক্সট টাইম, সবাই নিজেরা ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের জন্য আবেদন, ইউএসসিআইএস বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি সন্দেহ করে থাকে তার পরিণতি কী হতে পারে সে বিষয়ে কথা বলেছে, আপনাদের অনেক জিজ্ঞাসার উত্তর দিয়েছি। আশা করি আপনাদের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।